আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে টিচার পেজ গুণে হচ্ছে নাম্বার দেয়। এটা হয়তো কলেজ ভিত্তিক হইতে পারে, তবে বোর্ডে আসলে এমন কোনো নিয়ম নাই। হ্যাঁ, বোর্ডের ক্ষেত্রে নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। আর হচ্ছে আপনি যদি গুছায় লিখতে পারেন, মানে আমি যদি একটা মানে হচ্ছে বিষয় যদি সামারি যদি গোছায় লিখতে পারি, তাহলে আমি কিন্তু ভালো নাম্বার পাবো। মনে করেন আমি সারাংশর পক্ষে যুক্তি দিই। আমি সারাংশ কখন আমি দিব, সেটা হচ্ছে যখন আমি এক নম্বর হচ্ছে গুছায় লিখতে পারি। আমি যদি কথা গুছিয়ে লিখতে পারি, তাহলে হচ্ছে আমি সারাংশ দিব, গুছিয়ে লিখতে পারা। দুই নম্বর হচ্ছে আমার যদি প্রচুর বানান ভুল হয়, আপনি সেই ক্ষেত্রে ভাব সম্প্রসারণ দিলে যত বেশি লিখবেন তত বেশি ভুল হবে। আমার দরকারটা কি ঝামেলা করার? আমি যদি অল্প কথায় আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি, মূল সামারিটা তুলে ধরতে পারি, তাহলে হচ্ছে আমি সারাংশ দিব। যেমন আপনারা দেখবেন কিছু মানুষ আছে নর্মাল একটা কথা বলতে গেলে পেঁচায় 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 এটা অনেক বড় করে। এই ধরনের ক্ষেত্রে না, আপনাকে একটা সারাংশ, হয়তো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটা 4 থেকে 5টা বাক্য তো আপনারা হয়তো নাও বুঝতে পারেন, 4-5 লাইন, 4 লাইনের মধ্যে শেষ করতে হবে। বিশেষ করে সেক্ষেত্রে শেষের লাইনটাকে বেশি ফোকাস করতে হবে। আপনি যদি অল্প কথায় মনের ভাব প্রকাশ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য সারাংশ বা সারমর্ম দেওয়াটাই বেটার। আর কলেজের পরীক্ষায় আপনারা 6-7 পাবেন, বোর্ডের পরীক্ষা অনায়াসে আপনারা 8-9 পেয়ে যাবেন, যদি মানে ভালো করে লিখতে পারেন। আর ভাব সম্প্রসারণ আমরা কোন ক্ষেত্রে দিব? যেহেতু আমার হাতে দুইটা অপশনই থাকবে, আমি যখন গুছিয়ে লিখতে পারি না বা বেশি লেখা অভ্যাস, তখন হচ্ছে আমি লিখতে না পারা। ঠিক আছে, কারণ ভাব সম্প্রসারণে একটা টপিক থাকে, ওই টপিকটাকে আপনাকে ইলাবোরেট করতে হবে। সারাংশ সারমর্মের মধ্যে যেহেতু একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, এখানে অনেকগুলো টপিকের একটা সমষ্টি থাকে, ওই সমষ্টিটাই কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। তা আপনি যখন গুছিয়ে লিখতে না পারার একটা অপারগতা যখন থাকবে, তখন আমার মতে এটা ভাব সম্প্রসারণ দিতে হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যখন আপনার প্রচুর লেখার অভ্যাস, একটা নর্মাল বিষয়কেও যখন আপনি অনেক বড় করে লেখেন। ঠিক আছে, যেমন আপনারা দেখবেন সৃজনশীল লেখার ক্ষেত্রে দেখবেন অনেকের এই কাজটা করে, যে বিশ্বকবি অভিধায় খ্যাত গীতাঞ্জলি কাব্যের লেখক এই সেই রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলছেন, অথচ নর্মালি আপনি বলতেই পারেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। এই যে বেশি লেখা যাদের অভ্যাস, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আর সবচেয়ে বড় লাস্ট যে কথাটা, সেটা হচ্ছে সেভ খেলা। কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমাদের কলেজে হয়তো পেজ গুণে নাম্বার দেয়। যদি সেফ থাকতে চান, তাহলে আপনারা ভাব সম্প্রসারণ দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে কমন পাওয়ার জন্য। কারণ আপনার সারাংশ বা সারমর্ম যেটা আছে, এটা কমন পড়বে না। হ্যাঁ, বিগত বোর্ডগুলো থেকে দেখতে পারেন বা নিজে থেকে বানায় দিতে পারেন, কিন্তু আপনার এইটা হচ্ছে কমন পড়বে। মানে ভাব সম্প্রসারণ আমরা যে সাজেশনটা দিব, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। একটা নির্দিষ্ট বিষয়ের উপর যদি কোনো কিছু উপস্থাপন করেন, মনে করেন একটা নির্দিষ্ট বিষয়ের উপরে বিষয়ভিত্তিক বিস্তারিত লিখিত বা এক বা একাধিক অনুচ্ছেদের মূল বক্তব্যটাকে সংক্ষেপে প্রকাশ করাটাই কি সারাংশ। মূল বক্তব্যটা আমাকে তুলে ধরতে হবে। আপনাকে কথার কথা 8 লাইনের একটা কবিতা দিবে, আপনি 8 লাইনের কবিতাকে 1 বাক্যে বা 2 বাক্যে তুলে ধরতে হবে, মানে মূল কথাটা তুলে ধরতে হবে। এই মূল পয়েন্টটা ধরাটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আচ্ছা, সারাংশ লেখার ক্ষেত্রে যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে সারাংশ বলতে হচ্ছে কোনো গদ্যর মূল ভাবকে তুলে ধরা হচ্ছে সারাংশ। আপনারা একটা আইডিয়া নিতে পারেন, যেমন আমাদের যে প্রত্যেকটা গদ্য আছে ইয়ার মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে, অপরিচিতা গল্প, বিলাসী গল্প বা রেইনকোট গল্প, দেখবেন প্রত্যেকটা একটা পাঠ পরিচিতি আছে, ওয়ান কাইন্ড অফ সামারি। ঠিক আছে, এই একটা আইডিয়া নিতে পারেন যে পুরা পাঠের মানে একটা গদ্যের কোন অংশগুলো হচ্ছে ওনারা তুলে ধরছে এভাবে। আচ্ছা, সারাংশ লেখার ক্ষেত্রে যে নিয়মগুলো তুলে ধরবে, দেখেন এটা মন দিয়ে বারবার পড়তে হবে, এগুলা নতুন কোনো কথা না। মূল ভাবটুকু অনেক সময় রূপক বা অলংকারের আড়ালে থাকে, রূপক বা অলংকারের আড়ালে। ফর এক্সাম্পল দেখেন, আপনারা সোনাত্তরী কবিতায় যদি যান, সোনাত্তরী কবিতার মূল কথাটা কি? সোনাত্তরী কবিতার মূল কথাটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। ওইখানের মধ্যে কর্ম ওয়ার্ডটা কিন্তু নাই কবিতার মধ্যে। কবিতার মধ্যে কর্ম জিনিসটাকে প্রকাশ করা হয়েছে কি আমার ইয়া দিয়ে, ধান দিয়ে, সোনার ধান দিয়ে। সৃষ্টিশীল মানুষ এটা প্রকাশ করা হয়েছে কৃষকের কথা বলে। এইভাবে রূপক আড়ালে আমাদের কিন্তু যে কোনো একটা
সারমর্ম বা সারাংশ নিয়ে থাকতে পারে, অনুচ্ছেদ থাকতে পারে। এই জন্য বারবার এগুলা পড়ে হচ্ছে আমাকে কি করতে হবে, মূল ভাবটা বুঝে নিতে হবে যে আসলে কবিতা কি বলতে চাচ্ছে। আপনারা যদি ইংরেজিতেও সামারি লেখেন এটা আপনাদের জন্য বেশ ইজি। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ভরা মজলিসে এভাবে বলল, তুই যে কত ভালো ওই দিন বুঝছি। তা এইটার মানে কি বুঝবেন, যে আসলে কি আপনাকে ভালো বুঝাইছে? না, ওর বলার স্টাইলটাই বুঝাইছে যে আমি ভালো দিয়া খারাপ বুঝাচ্ছি, ঠিক না, এই টাইপের। আচ্ছা, অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে। মূল ভাবকে যেহেতু সংক্ষেপে লিখতে হবে, এই জন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় আমরা তুলে ধরতে পারবো না, ঠিক আছে। অপ্রাসঙ্গিক বিষয় যেমন দেখেন, সোনারতরী কবিতাটাই যদি আমরা ধরি, সোনারতরী কবিতায় আপনি ঢেউ দিয়ে সময়, বাঁকা জল দিয়ে প্রতীক ইত্যাদি। এখন একটা লাইন আছে এরকম, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে বিদেশ দ্বারা মনে করেন আপনার সারমর্মর মধ্যেই লিখতেছেন যে এখানে বিদেশ দ্বারা কিন্তু নর্মাল বিদেশ না, চিরায়ত শিল্পলোকের প্রতীক, এগুলা বুঝাইছে। এই ধরনের অপ্রাসঙ্গিক কিছু বা এক্সপ্লানেশন টাইপের কিছু লেখা যাবে না সারাংশ সারমর্মের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, মূল ভাবের বাহিরে অন্য কিছুর অবতারণা করা উচিত না, রচয়িতার নাম জানা থাকলেও উল্লেখ করবে না। এই দেখছেন, এই যে ভালো করে দেখেন কি বলতেছি, যে আমি মনে করেন যে সোনারতরী কবিতা থেকে একটা লাইন তুলে দিচ্ছি, এখানে আপনারা জানেন সোনারতরী কবিতাটা কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনি জানলেও এটা বলবেন না, কারণ আপনাকে এখানে মূল কথাটা তুলে ধরতেছে। উনি বিশ্বকবি না উনি জাতীয় কবি, এগুলো আমাদের তোলা দরকার নেই। তারপর দেখেন, কবি বলেছেন বা কবি বুঝাতে চেয়েছেন, এই টাইপের কথাও আপনারা লিখতে পারবেন না সারাংশ লেখার ক্ষেত্রে। অনুচ্ছেদ, সারাংশ একটা অনুচ্ছেদে লিখবে। একটা অনুচ্ছেদ লেখার মানে হচ্ছে কোনো প্যারা হবে না। প্রারম্ভিক বাক্য গোছালো আকর্ষণীয় করতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাস করেন এই জিনিসটার কারণেই হচ্ছে আপনার টিচার আপনার দিকে হচ্ছে মানে অনুচ্ছেদটা পড়ার প্রতি আগ্রহ দেখাবে। এর প্রারম্ভিক বাক্য ঘোষা, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা আপনারা এরকম একটা কবিতা শুনছেন হয়তো, সাবাস বাংলাদেশ, এই এটা আপনারা অনেকেই শুনছেন। এখন যে কোনো একটা সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখবেন শেষের লাইনগুলোর প্রতি আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। শেষের লাইন, এখন দেখেন শেষের লাইনগুলোর মধ্যে আমরা দেখেন এখানে শেষের লাইনটা কি বুঝাচ্ছে, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। তাহলে জ্বলে পুড়ে দেখেন কিভাবে আমরা বের করব, জ্বলে পুড়ে মরে ছারখার দ্বারা আমি শত প্রতিকূলতার কথা ধরতে পারি কিনা বলেন তো, যে বাংলাদেশের উপর দিয়ে অনেক প্রতিকূলতা অনেক ঝড় আসছে। আচ্ছা, তবু মাথা নোয়াবার নয়, এখান দ্বারা আমি অবিচল ওয়ার্ডটা তুলে ধরতে পারি কিনা বলেন তো, অবিচল, ঠিক আছে। তো এখন আমি এই জিনিসটা থেকে আমরা এভাবে ধরতে পারি এরকম যে যে শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অবিচলতা দেখে দেখে বিশ্ববাসী অবাক। এই জিনিসটাকে আপনারা কিন্তু আরো সংক্ষেপেও লিখতে পারেন নিজের মতো করে। ভাই রিটেন সাইডটা হচ্ছে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। রিটেন সাইডটা আমি জাস্ট বলবো হচ্ছে আপনি ফোকাস করবেন হচ্ছে শেষের লাইনগুলোর প্রতি, ফোকাস করবেন। শেষের লাইনটাকে শুরুতে বাক্যে নিয়ে আসবেন, আর বাক্যের শুরুর লাইনগুলোটা শেষের দিকে নিয়ে আসবেন, একটা ইন্টারেস্টিং একটা হিন্টস দিবেন, ইনশাল্লাহ ভালো নাম্বার পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। প্রত্যক্ষ উক্তি, সারাংশে কোনো যদি ডিরেক্ট স্পিচ থাকে, সারাংশে কোনো ডিরেক্ট স্পিচ যদি থাকে আমি সেটা লিখতে পারবো না। সারাংশের মধ্যে আপনাকে পরোক্ষভাবে লিখতে হবে, ডিরেক্ট স্পিচ লেখা যাবে না, ওটা পরোক্ষ উক্তিতে আমি সংক্ষিপ্ত করে লিখতে হবে, ঠিক আছে। সারাংশে সবসময় উত্তম পুরুষ মধ্যম পুরুষ দিয়ে বাক্য কখনোই লেখা যাবে না, বুঝছেন, যে আমি বুঝতেছি এটা তুমি বুঝতেছো এটা এমন না, বা কবি বুঝছে এটা এটাও না, আপনি আপনার মতো করে লিখছেন। তাহলে আমরা মূল পড়াটাই চলে যাই। দেখেন খুব বেশি বড় যেন না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। নির্ধারিত মূল অংশের 3/1 হলে সারাংশ যথোপযুক্ত হবে। মনে করেন একটা গদ্য বা পদ্যের মধ্যে বিশাল অনেক কিছু আলোচনা করছে, আপনি জাস্ট 1/3 যদি তুলে ধরেন একটা সারাংশের মধ্যে, তাহলে আপনি ফুল নাম্বার পেয়ে যাবেন। ওকে, আমরা কয়েকটা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি। দেখেন, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আচ্ছা, আমরা প্রত্যেকটা লাইন থেকে কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটুকে বুঝলাম কি, শিক্ষা দেওয়া যায় না। শিক্ষা কি, শিক্ষা হচ্ছে কি গ্রহণের বিষয়। আমরা এইভাবে বলতে পারি যে শিক্ষা হচ্ছে আমাদের গ্রহণের বিষয়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এখানে আমরা কি স্বশিক্ষিত লোকের সংজ্ঞা তুলে ধরলাম, ঠিক না, এই লাইনটার মাধ্যমে। আচ্ছা,
আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এই ক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নাই। আচ্ছা, দাতা কর্ণের মানে বুঝেন তো, মোটিভেশনাল স্পিকারের কথা বোঝাচ্ছে। আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাস যে সেখানে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। তাহলে এখানে কি আমরা বলতে পারি বলেন তো, যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হারানো কিনা বলেন তো? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, এটা আমাদের মতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? ইনকাম করা, সোজা কথা। এই বিশ্বাস নিতান্তই অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, মানে আমি যে একটা কিছু একসেপ্ট করব এটা গ্রহণ সাপেক্ষে। আমার মনে যদি না চায় তাহলে কিন্তু আমি এটা গ্রহণ করতে পারবো না। দান, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। মানে যাকে শিক্ষা দেওয়া হয়েছে তার অ্যাকসেপ্টেন্সি কতটুকু, তার যোগ্যতা কতটুকু, এই জিনিসটা আসলে আমরা কেউ দেখি না। মনে করেন কথার কথা আপনার মানে হচ্ছে কেউ এসে বলল ফারুক স্যার পড়াইতে পারে না, হ্যাঁ হইতেই পারে, আমি নাই পড়াইতে পারি। আপনারা কেউ কিন্তু এটা জাজ করবেন না যে আসলে কি ফারুক স্যার পড়াইতে পারে না, নাকি যে কোশ্চেন করছে সে ক্লাস করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সমালোচনা এরকমই পাই যে টিচারদের, সে ক্লাস করে নাই, সে নিয়মিত এক্সাম দেয় নাই, কিন্তু সমালোচনার ক্ষেত্রে একবারে পুরো পারফেক্ট। এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ। মনে করেন আমি কথার কথা আপনার একজন টিচার পড়াচ্ছে, ঠিক আছে, বড় শাহরুখ খানের কথাই ধরলাম, শাহরুখ খান এসে বাংলা পড়াচ্ছে, আপনারা সবাই মারাত্মক পড়াইতেছে, কারণ আপনি শাহরুখ খানের পড়াটা একসেপ্ট করে নিচ্ছেন, ঠিক আছে। আবার আপনারা অক্সফোর্ডের একজন টিচার পড়াইতেছে বা আমার মতো যদু মধু পড়াইতেছে, আমি যত ভালোই পড়াই না কেন আমার উপরে আপনার কোনো রাগ আছে, ঠিক আছে, আমার কথাটা কিন্তু আপনি গ্রহণ করবেন না। এটাই বলতেছে মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথা একেবারে ভুলে যাই। তাহলে আমরা এখানে কি মানে শিক্ষা গ্রহণের উপযুক্ততা ভুলে যায়। আমরা শিক্ষা গ্রহণের উপযুক্ততা মানে বুঝছেন, যিনি শিক্ষা গ্রহণ করবে সে কতটুকু উপযুক্ত, এই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন, এই সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষা দান করা নয়, তা ছাত্রকে তা অর্জন করতে সক্ষমতা। এইটাই তাহলে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার সার্থকতা আমরা বলতে পারি, শিক্ষার সার্থকতা। আচ্ছা ঠিক আছে, শিক্ষার সার্থকতা ধরলাম। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করে দিতে পারেন, তার বুদ্ধিতে জাত করে দিতে পারেন, মানে বুদ্ধিটাকে জায়গা দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করে দিতে পারেন। এর চেয়ে বেশি কিছু আর পারেন না। শিক্ষকের কাজ হচ্ছে মোটিভেট করা, ঠিক আছে, মানে আমরা বলতে পারি অনুপ্রেরণা দেওয়া শিক্ষকের কাজ। হ্যাঁ, এখন অনুপ্রেরণার কিন্তু ভাষা সবসময় একরকম হয় না, এটা একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের। অনুপ্রেরণার ভাষা সবসময় সিম্প্যাথিমূলক হয় না। মনে করেন কথার কথা, আপনার কোনো আত্মীয়র কাছ থেকে আপনি হেল্প চাইতেছেন বারবার, উনি আপনার হেল্প করছে, পরবর্তীতে দেখলেন যে মানে আপনার একটা অভ্যাসই হয়ে গেছে তার কাছ থেকে হেল্প নেওয়া। সে কোনোদিন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলল যে এত দিতেছি, তোদের কি লজ্জা শরম হয় না? আচ্ছা, এই কথাটা বলার পরে কি আপনার হেল্প চাইতে মন চাইবে না? তখন আপনার মধ্যে কি হবে যে না, আমি তার কাছ থেকে হেল্প না নিয়ে যে আমি টিকে থাকবো। এই যে দেখেন, ওইখানে ওই বকাটাই আপনার জন্য একটা অনুপ্রেরণা। কারণ উনি যদি আপনাকে না বকা দিত তাহলে আপনার মধ্যে কখনো ব্যক্তিত্ববোধ বা একটা যে আত্মগরিমা এগুলো কিছুই জাগ্রত হতো না। কথাটা কি বুঝতে পারছেন? সবার জন্য একরকম ওষুধ না যে নাপা সিরাপের মতো সব একজনের জন্য দিলাম। কাউকে আমরা আদর করে বুঝাই, কাউকে আমরা ধমক দেওয়া বুঝাই। শিক্ষণ প্রক্রিয়া এখানে আমরা কি বুঝাইতেছি দেখেন, মূল কথাটা, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষকের ভূমিকা নিতান্তই গৌণ, একেবারেই কম। ভূমিকাটির সহায়কের শিক্ষার্থী জ্ঞানের সন্ধান ও সন্ধান বিদ্যার্জনে উদ্দীপ্তকরণ। মানে শিক্ষকের মেইন ইয়াটা কোথায়? শিক্ষকের মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনি কি করবেন, শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবেন। শিক্ষা অর্জনে শিক্ষার্থীর ভূমিকায় মুখ্য। দেখছেন, এই যে আপনারা ইউনিভার্সিটি টিকেন, ঠিক আছে, বুয়েট মেডিকেল টিকেন, এখানে ক্রেডিট পুরোটাই আপনাদের, ঠিক আছে, আমরা কেবল পথ প্রদর্শক, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে। আবার আপনি যে টিকতেছেন না, এখানেও ডিসক্রেডিটটা কিন্তু আপনারই। শিক্ষার্থীকে আপন নিষ্ঠায় পরম ধৈর্যে বিদ্যা সাধনা করতে হয়। শিক্ষার্থীর অন্তর্গত প্রেরণা, উদ্দীপনা ও কর্ম প্রচেষ্টায় হয়ে থাকে কি শিক্ষা অর্জন। তার এখন এই লাইনটাকেই তুলে ধরছে যে শিক্ষকের সার্থকতা কোথায়, যে যখন শিক্ষার্থী তা উইলিংলি অ্যাকসেপ্ট করবে তখনই হচ্ছে শিক্ষকের সার্থকতা। বোঝা গেছে বিষয়টা? এইভাবে হচ্ছে আমরা সারাংশগুলো আমরা বের করব। এবার দেখেন আরেকটা, ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ। জ্ঞানীর কাজ কোনটা? ভবিষ্যতের ভাবনা করা।
তাহলে জ্ঞানীর কাজটা টাস্কটা কি ভবিষ্যৎ, আমরা এখানে ভবিষ্যৎটাকে ফোকাস করব। আচ্ছা, পিঁপড়ে মৌমাছি পর্যন্ত দেখেন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা উদাহরণ দিছে, ঠিক আছে, আমাদের একটা উদাহরণ দিছে ফিউচার নিয়ে ভাবার জন্য, ঠিক আছে। ফকির সন্ন্যাসী যে ঘর বাড়ি ছেড়ে আহার নিদ্রা ভুলে পাহাড় জঙ্গলে চোখ বুজে বসে থাকে, সেটা যদি নিতান্ত গঞ্জিকার কৃপায় না হয় তবে বলতে হবে তা ভবিষ্যতের ভাবনা ভেবে। গঞ্জিকার কৃপায় না হয়, হায় হায় কল কি। সমস্ত জীবজন্তু দুটো চোখ সামনে থাকবার মানে হলো ভবিষ্যতের দিকে যেন নজর থাকে, ঠিক আছে। তার মানে দেখেন এইটা আমাদের ভবিষ্যতের গুরুত্ব বুঝাইছে, এখন গুরুত্ব। আচ্ছা, মাঝখানে যে লাইনটা আসছে আমাদের, এই যে এই লাইনটা ভালো করে দেখেন, মাঝখানে এই যে লাইনটা আছে না, এই ফকির সন্ন্যাসী, ঠিক আছে, এই দেখেন গাজার কৃপায় না হয়, দেখছেন ফকির সন্ন্যাসীর কথা যে বলছে, এইটা একটা অপ্রাসঙ্গিক লাইন। আপনি যখন ইয়া করবেন, সারাংশ লিখবেন, তখন এই অপ্রাসঙ্গিক লাইনগুলোর কথাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আর যদি কোনো স্ল্যাং বা গালি টাইপের কিছু থাকে তখন এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে, এই টাইপের। পণ্ডিতরা তো বলে গেছে গতস্য সূচনা নাস্তি, আর বর্তমানে কি গতস্য সূচনা নাস্তি, মানে অতীত নিয়া কি করো না, অনুসূচনা করো না কখনো। আর বর্তমান সে তো নেই বললেই চলে, এই যেটা বর্তমান, কথা বলতে বলতে অতীত হয়ে গেল, কাজে তরঙ্গ গোনা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যৎটা হলো আসল জিনিস, সেখানে কখনো শেষ হয় না। তাই ভবিষ্যতের মানব কেমন হবে এটা একবার ভেবে দেখো। মানে মূল কথাটা আমরা বুঝতেছি ভবিষ্যতের গুরুত্ব। একটা প্রাণীও ফিউচার নিয়ে চিন্তা করে, তোমারও একটা ফিউচার নিয়ে চিন্তা করতে। এখন একটা জিনিস মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনার ফিলোসফি কি, ঠিক আছে, নিজের ফিলোসফি বা নিজের আদর্শ তুলে ধরবেন না, নিজের দর্শন তুলবেন না, এটা মনে রাখেন। হ্যাঁ, নিজের ফিলোসফি তুলে ধরবেন না, ঠিক আছে। মনে করেন আমি একটা লাইন দ্বারা খুব প্রভাবিত, যে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমোরো ইজ মিস্ট্রি, টুডে ইজ এ গিফট। হ্যাঁ, এরকম। আবার অনেকে আছে ফিউচার নিয়ে অনেক বেশি টেন্স, অনেকে আছে অতীতের ইয়াগুলো নেই। এখন আপনার ফিউচার কি, আপনার ফিলোসফি কি, এগুলো তুলে ধরা যাবে না। আপনাকে আমি যে ইয়াটা দিছি, সারাংশ দিছি, সেটাই আপনাকে লিখতে হবে। আমার পরীক্ষায় নাম্বার দরকার, বাস্তব দরকার নেই। এবার দেখেন, বিচক্ষণ মানুষ কেবল ভবিষ্যৎ নিয়ে ভাবিত হন, অতীত গত হয়েছে বলে গুরুত্বহীন, আর বর্তমানও এত ক্ষণস্থায়ী যে তা গুরুত্ব পেতে পারে না। বস্তুত ভবিষ্যৎকে উজ্জ্বল করতে কি বর্তমানে কর্মপন্থা নিয়ে ভাবতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে আমরা এই ইয়ার মধ্যে হচ্ছে ভবিষ্যতের গুরুত্বটা তুলে ধরছি। আবার কোনো অনুচ্ছেদের মধ্যে আপনারা পাবেন ভবিষ্যতের গুরুত্বটা না দিয়ে বর্তমানের গুরুত্বকে অনুপ্রাণিত করছে।